বাংলাকে মাধ্যম করে ইংরেজিতে কথা বলার অন্যতম একটি উপায় হল এফএম মেথড, যা যে কোনো শিক্ষার্থীকে সাহায্য করবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজিতে কথা বলতে। ভাষা হিসেবে ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁতে অনুষ্ঠিত হল দৈনিক ভোরের কাগজ এবং এফএম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ফর বেটার এন্ট্রি গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএম মেথডের জনক প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ আয়োজিত আজকের এই গোলটেবিল আলোচনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে Importance of learning English as international language for better entry in global job market and world business। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব ফারুক খান এমপি। এই আলোচনাটির সূত্রপাত করেছিলেন জনাব ফিরোজ মুকুল, তিনি প্রফেসর, এফএম ইনস্টিটিউট প্রিন্সিপাল। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। স্টেট ক্রাফটে আজকে এমন একটা সময় আসছে মাননীয় মন্ত্রী, যে একটা জয়েন্ট সেক্টরগুলো, এই যে আমাদের বিদেশের সঙ্গে আমরা যে চুক্তিগুলো করি, অসম চুক্তি হয় কারণ কি জানেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা তো পাশে দাঁড়িয়ে থাকেন, চুক্তি সই হয় জয়েন্ট সেক্টর লেভেলে। এখন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা একটা চুক্তি করলো, সেই চুক্তি একজন জয়েন্ট সেক্রেটারিকে একটা ড্রাফট দেখালো। ওনার যদি এতটুকু এক্সপার্টিজ না থাকে যে ভেতরে ঢুকে গিয়ে প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খ পড়ে কোনটা আমার দেশের জন্য মঙ্গল নয় সেটা বুঝে আবার করবে, কিন্তু ওনারা বদার করেন না। এটা অনেকে বোঝেন না ভালো করে, যা দিয়েছে ভালোই আছে। এইভাবে করলে দেশের ইন্টারেস্ট প্রোটেক্ট হয় না। সুতরাং আমার মনে হয় স্টেট ক্রাফটেও যদি এই চলতে হয়, তাহলে অবশ্যই বিদেশের সঙ্গে করবার জন্য এই যারা অফিসার্স আছে, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকে ভালো ইংরেজি শিখতে হবে। 16 বছর ধরে ইংরেজি শেখবার পর কি পদ্ধতি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ভুল হচ্ছে কেন? এটা একটা মেথড। এখন 3 মাস 6 মাসের মধ্যে ইংরেজিতে বোল ফুটে যায়। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপে এই ইংলিশ এডুকেশনকে ডেভেলপ করতে হবে, যেটা আমি বিশ্বাস করি। বর্তমান গভর্নমেন্ট যেহেতু ইংরেজিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই এটার জন্য একটা স্পেশাল বাজেট অ্যালোকেশন করার প্রয়োজন রয়েছে। এবং সেখানে আমি মনে করি এফএম যেটা পদ্ধতি রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর কোনো বিকল্প কোনো কিছু নেই। মাননীয় বাণিজ্য মন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। মাননীয় সঞ্চালক, মাননীয় বিশেষ অতিথি, কি প্রেজেন্টার প্রিন্সিপাল ফিরোজ এবং উপস্থিত সুধীমণ্ডলী, সব থেকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই ভোরের কাগজ এবং এফএম মেথডকে আজকের এই সুন্দর সেমিনার অর্গানাইজ করার জন্য। আমি ধন্যবাদ জানাই আবার প্রিন্সিপাল ফিরোজকে তার খুব সুন্দর পেপার প্রেজেন্ট করার জন্য। 27 সেপ্টেম্বর 1992 তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের আমন্ত্রণে জনাব মুকুল তার উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিটি ব্যাখ্যা দেন। একই বছর 31 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে তারই উপস্থিতিতে শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার সহ সিনিয়র মন্ত্রীদের সামনে জনাব মুকুল তার উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিটি ব্যাখ্যা দেন। 1993 সালে 27 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে মরহুম শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের সভাপতিত্বে গঠিত একটি বোর্ড অফ এক্সপার্টস ইন ইংলিশদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সারাদিনব্যাপী পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এনসিটিবি এর নিকট প্রেরণ করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জোর সুপারিশ করা হয়। সরকারি মাদ্রাসা ই আলিয়ায় ইংরেজি বিভাগে অধ্যাপনাকালীন সময়ে ফাজিল শ্রেণীতে ডিগ্রির মান দেওয়ার জন্য সরকার কর্তৃক গঠিত সিলেবাস পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে জোরালো সুপারিশ করেন। মূলত জাতি গঠনমূলক কাজে আত্মনিয়োগ করার প্রচন্ড এক নেশা ও বাসনা নিয়ে জনাব মুকুলের অধ্যাপনা পেশায় আসা। গবেষণা কর্মটি সফলভাবে সম্পাদন করার পর জনাব মুকুলের একমাত্র ইচ্ছে হল পদ্ধতিটি সারা দেশে সর্বস্তরের শিক্ষিত মানুষের কাছে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় প্রথমে তিনি জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে 14 সেপ্টেম্বর 1992 সালে বৈজ্ঞানিক পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তিতে স্পোকেন ইংলিশের উপর এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন করে তার উদ্ভাবিত পদ্ধতির বিশদ ব্যাখ্যা দেন। এফএম মেথডের বিভিন্ন সেমিনারে আগত সম্মানিত অতিথিদের কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের SMA ফাইলস
জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সোবহান, সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রাইম ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর আবুল হাসান এম সাদেক, সম্মানিত ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি। জনাব প্রফেসর ডক্টর এম শামসের আলী, সম্মানিত ভাইস চ্যান্সেলর, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। জনাব আ.ন.ম এহসানুল হক মিলন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ডক্টর নাইমা হক, সম্মানিত ডিন, ফ্যাকাল্টি অফ ল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে জনাব প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, সম্মানিত ডিন, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। তারিখ 25/2/2004। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে FM মেথডের সেমিনারে মূল্যবান বক্তব্য রাখছেন সম্মানিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ। তারিখ 11/7/2008। FM মেথডের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রফেসর আমিনুল ইসলাম, সম্মানিত ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উল্লেখ্য যে 2003 সালের 4 জানুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় কোথায় ইংরেজি শিখবেন শীর্ষক প্রতিবেদনে সাংবাদিকদের মূল্যায়নে এদেশে গড়ে ওঠা বিভিন্ন ইংরেজি শিক্ষাদান প্রতিষ্ঠান যেমন ব্রিটিশ কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের মধ্যে FM ইনস্টিটিউট অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি অ্যান্ড রিসার্চ সেন্টার তথা FM মেথডকে একটি যুগোপযোগী বিজ্ঞানসম্মত ও সহজ পদ্ধতি বলে উল্লেখ করে এই পদ্ধতিকে জনপ্রিয়তার শীর্ষস্থান দখলকারী বলে চিহ্নিত করেন। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই, মুক্ত ভাষার মুক্ত পৃথিবী সে তো আমাদের অধিকার। শুধু ভাষার জন্য থাকব না আমরা পিছে পড়ে, আর মাতৃভাষাকে পাথেয় করে অন্য সকল ভাষা শিখবই। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। বর্তমানে যারা মুকুলের একমাত্র স্বপ্ন হল বাংলাদেশের প্রতিটি অঞ্চলে FM মেথডকে ছড়িয়ে দেওয়া এবং বাংলা ভাষাভাষী মানুষদের ইংরেজি ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা। তাহলে আসুন এখন আমরা FM মেথডের উদ্ভাবক জনাব ফিরোজ মুকুলের কাছ থেকে শুনে নিই FM মেথড সম্পর্কিত তার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, সিইও FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট। 1986 সাল থেকে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপরে গবেষণা করে বাঙালিদের জন্য ইংরেজি শেখাবার একেবারে সহজ বিজ্ঞানসম্মত পদ্ধতি FM মেথড আমি উদ্ভাবন করেছি। আর সে কারণে আমি সকলের নিকট FM স্যার নামে অধিক পরিচিত। বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিবেট এন্ড সেট স্পিচ কম্পিটিশনে আমি 5 বার সনদপ্রাপ্ত হই। 37th ফাউন্ডেশন ট্রেনিং ফর BCS জেনারেল এডুকেশনে আমি ইংলিশ ডিবেট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করি, আলহামদুলিল্লাহ। 111 সরকার প্রথমে আমাকে মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ এবং পরবর্তীতে শিশু একাডেমির মহাপরিচালকের পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করি। তার কারণ আমি বিশ্বাস করি বিগত প্রায় 300 বছর ধরে, অর্থাৎ ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশের প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত এদেশের শিক্ষা পদ্ধতিটি সঠিক নয়, তার মানে বাঙালিদের জন্য উপযুক্ত নয়। আমরা 52 চেতনার কথা বলি, স্বাধীনতার চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রে কি আসল জিনিসটির প্রতি কখনো নজর দিয়েছি? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড যদি কুজো হয় তাহলে সেই কুজো মেরুদণ্ড দিয়ে কখনোই জাতির মেরুদণ্ড সোজা করা সম্ভব নয়। এই বাংলার মাটিতে প্রায় 300 বছর ধরে যে পদ্ধতিতে ইংরেজি শেখানো হয়, সেই টেন্স গ্রামার স্ট্রাকচারের পদ্ধতিটি মূলত ইংরেজদের দ্বারা উদ্ভাবিত, ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত, আর ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত পদ্ধতিতে বলুন তো দেখি বাঙালিদের প্রত্যাশা পূরণের কি বা থাকতে পারে?
যে কারণে আমি 111 সরকার কর্তৃক আমাকে দেয়া পদগুলো আমি গ্রহণ করতে সম্মত হই নাই, তা হলো আমি যদি এদেশে শিক্ষা পদ্ধতিকে ঠিক করে দেওয়ার আন্দোলনে সফল হতে পারি তাহলে এই দেশটি যথেষ্ট উপকৃত হবে। আমি যদি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করে সেই সরকারের দেয়া পদ গ্রহণ করতাম তাহলে আমি ব্যক্তিগতভাবেই শুধু উপকৃত হতাম, দেশ জাতি সে পর্যায়ে কিছুতেই উপকৃত হতে পারত না। স্বাধীনতার চেতনার কথাই বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলি, তাতে আমি যা বুঝি তা হলো আমরা চেয়েছিলাম সবকিছু নিজের মতো করে গড়তে, নিজের মতো করে পেতে, নিজেদের মতো করে শিখতে। FM মেথডই হলো একমাত্র সৃজনশীল শিক্ষা পদ্ধতি। আমি বিশ্বাস করি সৃজনশীল শিক্ষা পদ্ধতি বলতে যা বোঝায় তা হলো এর মধ্যে 3টি কম্পোনেন্ট থাকতে হবে। একটি হলো শিক্ষকদের ক্রিয়েটিভ টিচিং দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীদের ক্রিয়েটিভ লার্নিং হতে হবে, তৃতীয়ত হচ্ছে সরকারকে ক্রিয়েটিভিটি টেস্ট করতে হবে। যদি ক্রিয়েটিভ টিচিং দেয়া না হয়, যদি ক্রিয়েটিভ লার্নিং না হয়, তাহলে ক্রিয়েটিভিটি টেস্ট করতে গেলে সমস্যা আছে। প্রথম সমস্যা হলো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে কিংবা নকল করার চেষ্টা করবে। সৃজনশীল শিক্ষার বহিঃপ্রকাশ হলো প্রতি 2 জন ছাত্রছাত্রীর উত্তরপত্র কখনো একই রকম হবে না। বিদেশে যে সৃজনশীল শিক্ষা নামে যে শিক্ষা পদ্ধতির প্রচলন করেছে সেখানে কি দেখতে পাই, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর উত্তরপত্র একই রকম হয়। এটা কি সৃজনশীল শিক্ষার নমুনা? নিশ্চয়ই না। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা থেকে আমরা যা জানবো তা হলো প্রশ্ন 1, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও দেশের সিংহভাগ শিক্ষিত মানুষ ইংরেজি শিখতে কেন ব্যর্থ হয়? এর কারণ উদ্ঘাটন করার পর আজ আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখব। থাকবে আজ 1 লক্ষ টাকা মেধা পুরস্কার। তাছাড়া যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান তাদের জন্য থাকবে চাকরির সুযোগ। এবার আমরা যেভাবে ইংরেজি শিখি সেই প্রসঙ্গে আসা যাক। এদেশের প্রতিটি শিক্ষিত মানুষের ইংরেজি শিক্ষা জীবনের ইতিহাস হল 21 বছরের বেদনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস। আমরা আমাদের শিক্ষার্থীদের কিভাবে 21 বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি শিখিয়ে থাকি সেটির হিসেব কষা যাক। প্লে নার্সারি কেজি 3 বছর আমরা শিশুদের ইংরেজি পড়াই। তারপর প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 5 বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ানো হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়ানো হয়। কলেজে 2 বছর ইংরেজি পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে 4 বছর এবং মাস্টার্স করতে করতে আরো 2 বছর, 6 বছর মিলিয়ে মোট 21 বছরে দেশের শিক্ষার্থীরা ইংরেজির পিছনে ব্যয় করে থাকেন। 21 বছর না হয় নাই ভাবলাম, প্রত্যেকটি মানুষের জীবনে 18 বছরে যা যা ঘটে তা একটু দেখা যাক। প্রতিটি নারী শিশু 18 বছর বয়সে বিয়ের বৈধ বয়সে উপনীত হয়। 18 বছর বয়সে প্রতিটি শিশু একটি দেশের নাগরিকত্ব লাভ করে। এটি প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 21 বছর বয়স বাঙালিদের যে গড় আয়ু সে অনুযায়ী জীবনের 3 ভাগের 1 ভাগ প্রায় শেষ হয়ে যায়। আমরা 4 বছরের অনার্স এবং 1 বছরের মাস্টার্স, মোট 5 বছর কোন বিষয়ে পড়াশোনা করার পর সেই বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান লাভ করতে পারি। কারণ যারা অধ্যাপনা পেশায় আসেন ওই বিষয়ে তারা বিশেষজ্ঞ হিসেবেই বিবেচিত হন। অন্যদিকে আমরা 21 বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ালেখা করেও ইংরেজি শিখতে ব্যর্থই হই। কিন্তু কেন? এর কারণ আমাদের উদ্ঘাটন করা প্রয়োজন। আরেকটি ভাবনার বিষয় হল ইংরেজির পিছনে যদি জীবনের 3 ভাগের 1 ভাগ শেষ করে দিতে হয় তাহলে দুনিয়া এবং আখিরাতের বাকি কাজ করব কখন? ভেবে দেখা প্রয়োজন ইংরেজির পিছনে আমরা যত সময় ব্যয় করেছি তা কতটুকু ফলপ্রসূ হয়। আমাদের দেশে টেন্স গ্রামার নির্ভর ইংরেজি শেখাবার প্রচলিত পদ্ধতি এবার বিশ্লেষণ করা যাক। আমরা শেখাই আমি যাই ইংরেজি আই গো, আমরা যাই ইংরেজি উই গো, তুমি যাও ইংরেজি ইউ গো, তারা যায় ইংরেজি দে গো। কিন্তু পুরুষ হলে সে যায় ইংরেজি হি গোজ এবং স্ত্রী হলে সে যায় ইংরেজি শি গোজ। এই যে হি এবং শি এর পরে গো না হয়ে কেন গোজ হলো তার কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠিত সেন্টেন্সে
ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হয়। গ্রামারের এই রুলটি ভালো করে বুঝতে হলে যে টার্মগুলো জানতে হবে তা হল থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্ব। প্রথম টার্মটি হল থার্ড পারসন, আর তা ভালো করে বুঝতে হলে গ্রামারের যে চ্যাপ্টারটি প্রথমে পড়তে হবে তার নাম হল পার্টস অফ স্পিচ। শিখতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। পার্টস অফ স্পিচ হল 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা আসলে যা জানতে চাচ্ছি তা হল থার্ড পারসন, কিন্তু এই 8 প্রকার পার্টস অফ স্পিচ শেখার পরেও আমরা কিন্তু থার্ড পারসন সম্বন্ধে কোনো শিক্ষাই লাভ করতে পারলাম না, যার ফলে গ্রামারের আরেকটি চ্যাপ্টারে যেতে হবে, যে চ্যাপ্টারের নাম হলো প্রোনাউন। শিখতে হবে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি। 8 প্রকার প্রোনাউন শেখার পরও আমরা কিন্তু থার্ড পারসন সম্বন্ধে কোনো ধারণাই লাভ করতে পারবো না, যার ফলে গ্রামারের আরেকটি চ্যাপ্টারে যেতে হবে, যে চ্যাপ্টারের নাম হলো পার্সোনাল প্রোনাউন। শিখতে হবে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার, যেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। অর্থাৎ 19টি আইটেম শেখার পর থার্ড পারসন সম্বন্ধে ধারণা লাভ করা সম্ভব। দ্বিতীয় টার্মটি হলো সিঙ্গুলার নাম্বার, আর তা ভালো করে বুঝতে হলে গ্রামারের যে চ্যাপ্টারে যেতে হবে সেই চ্যাপ্টারটির নাম হলো নাম্বার। শিখতে হবে নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কি কি। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। অর্থাৎ শিখতে হবে গ্রামারের আরো 2টি আইটেম। এরপর শিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর তা ভালো করে বুঝতে হলে যে চ্যাপ্টারে যেতে হবে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টেন্স। শিখতে হবে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এক এক প্রকার টেন্স আবার 4 ভাগে বিভক্ত: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স 3 প্রকার, এক একটি 4 প্রকার, তার মানে 3 4 12 রকমের টেন্স শিখতে হবে। তার মানে আরো 12টি আইটেম শিখতে হলো। অর্থাৎ আমাদের যা শিখতে হবে তা হলো হি এর পরে কখনো গো হয় না, গোজ হয়। তা শিখতে গিয়ে আমাদের যা শিখতে হচ্ছে সেটা হলো পার্টস অফ স্পিচ 8 প্রকার, প্রোনাউন 8 প্রকার, পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, নাম্বার 2 প্রকার, টেন্স 12 প্রকার। অর্থাৎ 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখতে হবে যদি আমরা গ্রামার আগে শিখে হি গোজ শিখতে চাই। বিশ্লেষণ ও মন্তব্য 1। গ্রামার আগে শিখে ইংলিশ শিখতে হলে মাত্র 2টি শব্দের একটি সেন্টেন্স হি গোজ গঠন করতে যেখানে 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখতে হয়, সেখানে একই পদ্ধতিতে অর্থাৎ গ্রামার আগে শিখে বড় বড় ইংলিশ সেন্টেন্স গঠন করা শিখতে গ্রামারের কত শত আইটেম আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। এরূপ একটি পদ্ধতিকে কি সুস্থ স্বাভাবিক বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে স্বীকৃতি দেওয়া যায়, নাকি উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতি বলেই তাকে আখ্যায়িত করা যায়? এরূপ একটি পদ্ধতিতে কারো পক্ষে কিভাবে সফলতা লাভ করা সম্ভব? তাই তো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও আমাদের শিক্ষার্থীরা রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। এবার ভার্বের আলোচনায় আসা যাক। বিস্তারিত ভার্বের আলোচনায় না গিয়ে বলতে পারি ভার্ব হচ্ছে মূলত 4 ধরনের: অ্যাকশন ভার্ব, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায়; বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। দেখা যাক এই ভার্বগুলো কিভাবে ইংলিশ সেন্টেন্স গঠনে ভূমিকা পালন করে থাকে। প্রথমে আসা যাক অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। গো হলো একটি অ্যাকশন ভার্ব। আমরা জানি আই এর সাথে গো হয়, উই এর সাথে গো হয়, ইউ এর সাথে গো হয়, হি এর সাথে গোজ হয়, শি এর সাথে গোজ হয়, দের সাথে গো হয় এবং ইট এর সাথে গোজ হয়। তার মানে আমরা কি বুঝলাম? হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেয়া আছে, তাই গো ভার্বের পরে ইএস যোগ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাকশন ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মেনে চলে। এবার আসা যাক বি ভার্বে। আমরা দেখে নেই বি ভার্বগুলো ইংলিশ সেন্টেন্স গঠনে কিভাবে ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আই এর সাথে এম হয়, উই এর সাথে আর হয়, ইউ এর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, শি এর সাথে ইজ হয়, দের সাথে আর হয় এবং ইট এর সাথে ইজ হয়। এখানে হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কই এক্ষেত্রে তো ভার্বের পরে এস কিংবা ই এর যোগ হয়নি, তাতে আমরা বুঝতে পারছি বি ভার্ব গ্রামারের ওই নিয়ম মানে না। আমরা দেখে নিই হ্যাভ ভার্বগুলো ইংলিশ সেন্টেন্স গঠনে কিভাবে ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আই এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, ইউ এর সাথে হ্যাভ হয়, কিন্তু হি এর সাথে হ্যাজ হয়, শি এর সাথে হ্যাজ হয়, দের সাথে হ্যাভ হয়, আবার ইট এর সাথে হ্যাজ হয়। এখানে হি, শি এবং ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেয়া আছে। তারপরেও এখানে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ হয়নি,
তাতে বোঝা যাচ্ছে হ্যাভ ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মানে না। এবার আসা যাক মডাল ভার্ব বা মডাল অক্সিলারিতে। আমরা জানি আই ক্যান গো হয়, উই ক্যান গো হয়, ইউ ক্যান গো হয়, হি ক্যান গো হয়, শি ক্যান গো হয়, দে ক্যান গো হয়, আবার ইট ক্যান গো হয়। এই যে এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার পরেও ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ হয়নি। আর তাতে আমরা বুঝতে পারছি মডাল ভার্বগুলো গ্রামারের ওই নিয়ম মানে না। বিশ্লেষণ ও মন্তব্য 2। আমরা দেখতে পেলাম গ্রামারের নিয়মটি কেবলমাত্র অ্যাকশন ভার্বের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য সকল ধরনের ভার্ব যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্বের ক্ষেত্রে কখনোই তা প্রযোজ্য নয়। তাতে বুঝতে পারছি গ্রামারের নিয়মের সার্বজনীনতা নেই। এবার বলুন তো দেখি, যে নিয়মের সার্বজনীনতা নেই তাকে কি রুল বলা যায় নাকি তাকে ব্যতিক্রম বলা উচিত? যে শিক্ষা পদ্ধতি গোড়ায় গলতপূর্ণ, সে শিক্ষা পদ্ধতি দ্বারা বাঙালি জাতি কিভাবে সফল হয়? বক্তব্য 3। ইংরেজি ভাষাভাষী মানুষেরাও গ্রামারের উপরে আমাদের মতো এত বড় বিশেষজ্ঞ নয়, কিন্তু তারা ইংরেজি বলতে পারেন। আর আমরা ইংরেজি শিক্ষকগণ সারা জীবন ছাত্রছাত্রীদের গ্রামার পড়িয়ে ইংরেজি পরীক্ষায় পাশ করাতে পারলেও ইংলিশ টিচিং মেথডোলজি না জানার কারণে ইংরেজি শেখাতেই পারি না। বিশ্লেষণ ও মন্তব্য 4। ইংরেজি পরীক্ষায় পাশ করানো আর ইংরেজি শেখানো কিন্তু এক কথা নয়। আমরা ইংরেজি শিক্ষকগণ ছাত্রছাত্রীদের যদি সত্যি সত্যি ইংরেজি শেখাতে পারতাম, তাহলে এক ক্লাসে থাকাকালীন ছাত্ররা সারা বছর ধরে ইংরেজি প্রাইভেট পড়ে পরীক্ষায় পাশ করার পরও কেন পরবর্তী ক্লাসে একইভাবে ইংরেজি প্রাইভেট পড়ে? প্রশ্ন 2। কাদের ইংরেজি শিক্ষক বলা হয়? ইংরেজি ভাষার শিক্ষক, ইংরেজি সাহিত্যের শিক্ষক এবং ইংরেজি গ্রামারের শিক্ষক, এই 3 ধরনের শিক্ষককে বলা হয় ইংরেজির শিক্ষক। বিশ্লেষণ ও মন্তব্য 5। ইংলিশ টিচিং মেথডোলজি না জানলে কেউ ইংরেজি ভাষার শিক্ষক হতে পারবেন না। গণিতের শিক্ষককে দিয়ে ইতিহাস পড়ালে কি ছাত্রছাত্রীদের ইতিহাসের জ্ঞান বৃদ্ধি পায়? পায় না। তেমনি ইতিহাসের শিক্ষককে দিয়ে গণিত পড়ালে কি তাদের গণিতের জ্ঞান বাড়ে? বাড়ে না। ঠিক একইভাবে গ্রামারের শিক্ষক দিয়ে ইংরেজি পড়ালে কি তাদের ইংরেজির জ্ঞান বাড়ার কোনো কারণ আছে? কারণ নেই। প্রশ্ন 3। ইংলিশ টিচিং মেথডোলজি কেমন হতে হবে? জাপানিজ যদি ইংরেজি শিক্ষক হতে চান, তাহলে জাপানিজদের কিভাবে ইংরেজি শেখাতে হবে সেই মেথডোলজি তার যেমন জানতে হবে, তেমনি বাঙালি কোনো ইংরেজি শিক্ষককেও বাঙালিদের কিভাবে ইংরেজি শেখাতে হবে সেই মেথডোলজি জানতে হবে। অন্যথায় তিনি হয়তো ইংরেজি গ্রামার বা ইংরেজি সাহিত্যের শিক্ষক হতে পারেন, কিন্তু ইংরেজি ভাষার শিক্ষক হতে পারবেন না। বছরের পর বছর পার করলেও সফল হবেন খুবই কম। ইংরেজি ভাষা শিখতে বছরের পর বছর লাগে না। একদিনেই যে ইংরেজিতে কথা বলা যায় তা এফএম মেথডের ওরিয়েন্টেশন ক্লাসে প্রতি শুক্রবার আমি তা প্রমাণ করে দেখিয়ে থাকি। প্রশ্ন 4। দুনিয়ায় কোনটি তৈরি হয়েছে আগে, ভাষা নাকি গ্রামার? ভাষার উদাহরণ হলো আমি ভাত খাই, আর গ্রামার বা ব্যাকরণের উদাহরণ হলো কর্তা কর্মক্রিয়া। বাংলা শিখতে আমরা বাঙালিরা কোনটা শিখি আগে, ভাষা নাকি গ্রামার? নিশ্চয়ই ভাষা। সারা পৃথিবীর মানুষ কোনটি শিখে আগে, ভাষা নাকি গ্রামার? নিশ্চয়ই ভাষা। সারা পৃথিবীর মানুষ শিখে আগে ভাষা পরে গ্রামার, আর ইংরেজি শিখতে আমরা শিখি আগে গ্রামার পরে ভাষা। অতএব আমাদের দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটি হল দুনিয়ার সকল মানুষের ভাষা শেখার পদ্ধতির চেয়ে উল্টো। উল্টো পদ্ধতিতে কোনো কিছু শিখলে বাঙালি জাতি তাতে সফল হবে দুনিয়ার কোথায়, কবে, কে, কখন এমন যুক্তি দিয়েছেন, আর সচেতন কেই বা এমন কুযুক্তি মানতে পারেন? বিশ্লেষণ ও মন্তব্য 6। যে বয়সে একটি শিশু হামাগুড়ি দেয় তারপরই আস্তে আস্তে সে পা দুটো নিচের দিকে আর মাথা উপরের দিকে রেখে হাঁটতে শেখে। হাঁটা শেখার স্বাভাবিক পদ্ধতি হলো পা নিচে আর মাথা উপরের দিকে রাখা, আর উল্টো পদ্ধতি হলো মাথা নিচে আর পা উপরের দিকে রাখা। উল্টো পদ্ধতিতে হাঁটা শেখাতে বাড়াবাড়ি করলে যেমন শিশুর নাকে মুখে রক্ত বেরিয়ে শিশুর মৃত্যু ঘটতে পারে, তেমনি দীর্ঘ 21টি বছর বাড়াবাড়ি করে উল্টো পদ্ধতিতে ইংরেজি শেখাবার ফলে আমাদের শিক্ষার্থীদেরও মুখের অপমৃত্যু ঘটে। তাই ওই মুখে হিন্দি ফুটলেও ইংরেজি বেরোতে চায় না। হিগোজ শিখতে ইংরেজদের যদি আমাদের নেয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হয়, 33টি গ্রামাটিক্যাল আইটেমের এই রুলটি আগে শিখে ইংরেজদের যদি ইংরেজি ভাষা শিখতে হতো, তাহলে দুনিয়া থেকে ইংরেজ জাতি অনেক আগেই বিলুপ্ত হয়ে এতদিনে জাদুঘরেই ঠাঁই পেত। গ্রামার আগে শিখে ইংরেজি শেখার পদ্ধতিটি নিশ্চয়ই খোদ ইংরেজদের জন্য যেহেতু কঠিন, তাহলে নিশ্চয়ই তা বাঙালিদের জন্য কোনোভাবেই সহজ তো হতেই পারে না, বরং বাঙালিদের জন্য তা হবে কঠিনতম একটি পদ্ধতি।
কঠিনতম কোন পদ্ধতিতে বাঙালি জাতির পক্ষে ইংলিশ শিক্ষায় সফলতা অর্জন সম্ভব হতে পারে এমন যুক্তি সমর্থন করার পক্ষে কোন সচেতন লোক কি কোথাও খুঁজে পাওয়া যাবে? ভাষার স্রষ্টা কে? মহান আল্লাহ পাক। গ্রামার কে তৈরি করেছে? গ্রামার মানুষের তৈরি, ভাষা মহান আল্লাহর সৃষ্টি। গ্রামার আগে শেখানোর মানে হলো মানুষের গুরুত্ব আগে, অর্থাৎ মানুষ 1 নাম্বার। ভাষা পরে শেখানোর মানে হলো আল্লাহর গুরুত্ব পরে, অর্থাৎ আল্লাহ 2 নাম্বার। স্বর্গীয় বিধানের পরিপন্থী এরূপ একটি পদ্ধতিতে বাঙালি জাতি সফল হবে কোন কিতাবে এমন গ্যারান্টি দেয়া আছে? বিশ্লেষণ ও মন্তব্য 8। টেন্স গ্রামার নির্ভর প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটি হল অধার্মিক, অযৌক্তিক, বাস্তবতা বিবর্জিত, স্বর্গীয় বিধানের পরিপন্থী, যেখানে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাকে মানুষের মুখাপেক্ষী করে ফেলা হয়। তাতেই বোঝা যায় এই পদ্ধতিটি কতটা ভ্রান্ত নীতির উপরে প্রতিষ্ঠিত। বিশ্লেষণ ও মন্তব্য 9। এবার বেজ ল্যাঙ্গুয়েজ চেনার চেষ্টা করব। ইংরেজদের জন্মগত ভাষা হলো ইংরেজি, আর বাঙালিদের জন্মগত ভাষা হলো বাংলা। তাই ইংরেজদের বেজ ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, অন্যদিকে বাঙালিদের বেজ ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। যে বয়সে ইংরেজ শিশু তার মাতৃভাষা ইংরেজি শিখবে এবং বড় হয়ে বাঙালি শিশু ইংরেজি ভাষা শিখবে, সেই বয়সে উভয়ের টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এবার পাশাপাশি অবস্থিত একটি 3 তলা, একটি 7 তলা এবং একটি 5 তলা ভবন নিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরুন ইংরেজদের বেজ ল্যাঙ্গুয়েজকে আমরা 5 তলার ছাদের সাথে, বাঙালিদের বেজ ল্যাঙ্গুয়েজকে 3 তলার ছাদের সাথে এবং উভয়ের টার্গেট ল্যাঙ্গুয়েজকে 7 তলার ছাদের সাথে তুলনা করি। 5 তলার ছাদ থেকে যে মাপের মইয়ের মাধ্যমে 7 তলার ছাদে ওঠা সম্ভব, শত চেষ্টা করেও কি একই মাপের মইয়ের মাধ্যমে 3 তলার ছাদ থেকে 7 তলার ছাদে ওঠা সম্ভব? কিছুতেই নয়। তাই তো ইংরেজদের নিজেদের জন্য উপযোগী করে উদ্ভাবিত কয়েক শত বছরের পুরাতন পদ্ধতি টেন্স গ্রামার দিয়ে বাঙালিদের পক্ষে ইংরেজি শিক্ষায় সফলতা লাভ কিভাবে তত সহজ হতে পারে? বিশ্লেষণ ও মন্তব্য 10। আমাদের বুঝতে হবে বহু বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ালেখা করতে করতে কারো কারো ইংরেজি শিখতে পারা দ্বারা শিক্ষা পদ্ধতির সার্থকতা প্রমাণিত হয় না। আমাদের মনে রাখতে হবে যে কোনো অবুঝ শিশু কিংবা কোনো অশিক্ষিত মানুষও পৃথিবীর যে কোনো দেশের ভাষা অনেক অল্প সময়ের মধ্যেই শিখতে পারেন। প্রচলিত পদ্ধতিতে ইংরেজি শিখতে আমাদের যত বছর সময় লাগে তত বছরের শ্রম দ্বারা আমরা অনেক কিছু করতে পারতাম। তাতেই বোঝা যায় আমাদের দেশের ইংরেজি শিক্ষা পদ্ধতি কতটা অকার্যকর ও ব্যাকডেটেড। তাই তো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি আসার পরও এদেশের শিক্ষার্থীরা ইংরেজিতেই রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল। 1986 সাল থেকে আমার গবেষণায় প্রমাণিত হয়েছে টেন্স গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষাদানের প্রচলিত পদ্ধতিটি হল একটি উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক, অবৈজ্ঞানিক, উল্টু, কঠিনতম, অধার্মিক, অযৌক্তিক, বাস্তবতা বিবর্জিত, ভ্রান্ত নীতির উপরে প্রতিষ্ঠিত, স্বর্গীয় বিধানের পরিপন্থী, বাঙালিদের জন্য একেবারেই অনুপযোগী, ব্যাকডেটেড এবং অকার্যকর। প্রশ্ন 5। এবার প্রশ্ন জাগে বাঙালিদের ইংরেজি শেখাবার সঠিক ও উপযুক্ত পদ্ধতি কেমন হতে হবে? সেটিই হবে বাঙালিদের জন্য একমাত্র সঠিক এবং উপযুক্ত পদ্ধতি, যে পদ্ধতির বেজ ল্যাঙ্গুয়েজ হবে বাংলা আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, আর সেই পদ্ধতির নামই হলো FM মেথড। এবারের আলোচ্য বিষয়, what should be the best process for the Bengalis for learning English? প্রশ্ন 6। বাঙালিদের জন্য ইংরেজি শেখার সর্বোত্তম পদ্ধতি কি হতে পারে? ওয়াও, $1,000,000 কোশ্চেন। প্রশ্ন 7। টেন্স কি বাঙালিদের জন্য ইংলিশ শেখার সর্বোত্তম পদ্ধতি হতে পারে? প্রশ্ন 8। টেন্স কি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে? প্রশ্ন 9। টেন্স শিখে সত্যি কি ইংলিশ শেখা সম্ভব? উত্তর যদি হয় হ্যাঁ, প্রমাণ করতে পারলে চ্যালেঞ্জ করুন $1,00,000। দেখুন এবার চক্ষু মিলিয়া। আমি ভাত খাই ইংরেজি হলো I eat rice। ভাত আমাদের প্রধান খাদ্য, ইংরেজি হলো রাইস ইজ আওয়ার মেইন ফুড। ভাত রান্না করা হয়, ইংরেজি হলো রাইস ইজ কুকড। উপরের বাক্য 3টি টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে সিম্পল সেন্টেন্স। বিশ্লেষণ ও মন্তব্য 12। টেন্স গ্রামার স্ট্রাকচার যদি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করত তাহলে প্রতিটি ইংলিশ সেন্টেন্সের গঠন একই রকম হবার কথা। বাক্য 3টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই I eat rice বাক্যে I হলো সাবজেক্ট এবং ইট হলো অ্যাকশন ভার্ব।
রাইস ইজ আওয়ার মেইন ফুড বাক্যে রাইস হলো সাবজেক্ট এবং ইজ হলো বি ভার্ব। রাইস ইজ কুকড বাক্যে রাইস হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব এবং কুকড হলো অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যের গঠন হলো সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব, দ্বিতীয় বাক্যের গঠন হলো সাবজেক্টের পরে বি ভার্ব এবং তৃতীয় বাক্যের গঠন হলো সাবজেক্টের পরে বি ভার্ব এবং অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিশ্লেষণ মন্তব্য 13। ইংলিশ সেন্টেন্সগুলোর গঠনগত ভিন্নতা যে যুক্তিকে সামনে নিয়ে আসে এবং যে সত্যকে প্রমাণ করে তা হল টেন্স ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে না। প্রশ্ন 10। টেন্স গ্রামার নির্ভর প্রচলিত পদ্ধতির কিভাবে উদ্ভব হলো এদেশে? 1757 সালে যখন বণিক বেশি ইংরেজগণ এই উপমহাদেশটি দখল করে নেয়, তখন তারা যেমন এই অঞ্চলের মানুষের মুখের ভাষা বুঝতে পারত না, তেমনি এই অঞ্চলের মানুষেরাও ইংরেজদের মুখের ভাষা বুঝতে পারত না। এমনই এক বাস্তবতায় যখন একটি কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হতে থাকলো, তখন ইংরেজ শাসক গোষ্ঠী তাদের ভাষা ইংরেজিকে দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে এই উপমহাদেশের মানুষদের ইংরেজি ভাষা শেখাবার কাজটি ইংরেজরা নিজেরাই সর্বপ্রথম সম্পাদন করল। কিন্তু লক্ষণীয় বিষয়টি হল এদেশের মানুষের জন্য উপযোগী করে কোনো পদ্ধতি তারা উদ্ভাবন না করে বরং তাদের নিজেদের জন্য উপযোগী করে উদ্ভাবিত টেন্স গ্রামারের সাহায্যে ইংরেজরা এদেশের মানুষদের ইংরেজি শেখাতে আরম্ভ করে। আর এভাবেই টেন্স গ্রামার নির্ভর প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতির এদেশে উদ্ভব হয়। প্রশ্ন 11। প্রশ্ন জাগে, টেন্স যদি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ না করে তাহলে কি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ? এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় একমাত্র এফএম মেথডে। নিশ্চয়ই তাহলে এবার এফএম মেথড সম্বন্ধে জানার আগ্রহ আমাদের থাকতেই পারে। চলুন দেখা যাক। বাংলা বাক্য শেষ হয় 3 ধরনের শব্দে, যথা নন ভার্ব, ভার্ব এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দে। যেমন নন ভার্বের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভাত আমাদের প্রধান খাদ্য। এই খাদ্য শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না তাকে আমরা বলবো নন ভার্ব। বাংলা বাক্য শেষ হতে পারে ভার্বে, যেমন ভার্বের উদাহরণ হলো আমরা ভাত খাই। এই বাক্যে খাই শব্দটি হলো ভার্ব। বাংলা বাক্য শেষ হতে পারে ভার্বের পরে হয় জাতীয় শব্দে, যেমন ভাত রান্না করা হয়। এই বাক্যে শেষ শব্দটি হলো হয়, এর আগের শব্দটি হলো রান্না করা। রান্না করাটা হলো ভার্ব এবং এর পরে হয়, তার মানে বাংলা বাক্য ভার্বের পরে হয় জাতীয় শব্দে শেষ হয়েছে। বাংলা বাক্যের শেষ শব্দটিকে এফএম মেথডের পরিভাষায় বলা হয় ওই বাক্যের গন্তব্য। যেহেতু বাংলা বাক্য শেষ হয় 3 ধরনের শব্দে, তাই আমরা বলবো বাংলা বাক্যের গন্তব্য হয় 3টি স্থানে। জার্নি নির্ভর করে গন্তব্যের উপরে। জার্নি যেমন নির্ভর করে গন্তব্যের উপরে, তেমনি ইংলিশ সেন্টেন্সের গঠন নির্ভর করে বাংলা বাক্যের গন্তব্যের উপরে। 1986 সাল থেকে আমার গবেষণায় প্রমাণিত হয়েছে ইংলিশ সেন্টেন্সের গঠন বাংলা বাক্যের শেষ শব্দটি দ্বারা নিয়ন্ত্রিত হয়, টেন্স গ্রামার দ্বারা নয়। কাজে বুঝতে পারছেন, পৃথিবীর যে কোনো জাতির চেয়ে এফএম মেথডে যদি ইংরেজি শেখা হয় তাহলে বাঙালিদের পক্ষে ইংরেজি শেখা একদম সহজ। বিশ্লেষণ ও মন্তব্য 14। বাঙালি জাতি হিসাবে আমাদের সকলকে সঠিকভাবে নূতন করে শিখতে হবে যা তা হল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হলে ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে ইংলিশ সেন্টেন্সের গঠনে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব বসবে এবং বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হলে ইংলিশ সেন্টেন্সের গঠনে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বিশ্লেষণ ও মন্তব্য 15। টেন্সের দৌড় সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথডে ইংরেজি শেখাতে চাই। এই বাক্যের শেষের শব্দটি হলো চাই, এটি ভার্ব। কাজেই এর ইংরেজি হলো I want to teach English through FM method to build a happy, prosperous and nice Bangladesh। এই বাক্যের গঠনে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়েছে। অন্যদিকে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথডে ইংরেজি শেখাতে ইচ্ছুক। এই বাক্যের শেষের শব্দটি হলো ইচ্ছুক, এটি নন ভার্ব। কাজেই এর ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, যেমন I am eager to teach English through FM method to build a happy, prosperous and nice Bangladesh।
একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়। এই বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে। আর এর ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইংলিশ ইজ টট থ্রু এফএম মেথড টু বিল্ড এ হ্যাপি প্রসপারাস এন্ড নাইস বাংলাদেশ। বিশ্লেষণ ও মন্তব্য 16। টেন্স শিখে কেবলমাত্র সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত গঠন শেখা যায় বলে একটি বৃহৎ ইংলিশ সেন্টেন্স গঠনে ভার্বের পরের অংশগুলোকে যে কিভাবে সাজাতে হবে, কোনটিকে যে আগে আর কোনটিকে যে পরে বসাতে হবে, সে ব্যাপারে টেন্স শেখার আগেও একজন শিক্ষার্থী যে অন্ধকারে ছিল, টেন্স শেখার পরেও ঠিক একই অন্ধকারেই রয়ে যায়। তাতে যে কোনো সচেতন মানুষের পক্ষে এ কথা উপলব্ধি করা মোটেও কঠিন নয় যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও টেন্স শিখে সত্যিকার অর্থে কেন সিংহভাগ শিক্ষার্থীর পক্ষে ইংরেজি শেখা সম্ভব হয় না। প্রশ্ন 12। বাঙালিদের ইংরেজি শেখাবার সঠিক পদ্ধতি কোনটি? টেন্স গ্রামারের পদ্ধতি নাকি এফএম মেথড? সে যায় এই ছোট্ট বাংলা বাক্যটিকে টেন্স গ্রামারের মাধ্যমে যদি আমরা ইংরেজি হি গোজ এ রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হবে। আর অন্যদিকে এফএম মেথডে যদি শিখতে চাই, তাহলে সোজা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব। টেন্স গ্রামারের পদ্ধতিতে যদি আমরা সে যায়কে ইংরেজি হি গোজ এ রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের যে গ্রামারের রুলটি শিখতে হবে তা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে। আর এই রুলটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এর ভিতর থেকে 33টি গ্রামাটিক্যাল আইটেম বেরিয়ে আসবে। এক একটি আইটেমকে যদি আমি রাস্তার এক একটি বাক্যের সাথে তুলনা করি, তাহলে প্রচলিত পদ্ধতিতে টেন্স গ্রামারের 33টি বাক পেরিয়ে বাংলায় সে যায়কে ইংরেজি হি গোজ এ রূপান্তরিত করতে হয়। অন্যদিকে বাংলা থেকে সোজা পথে ইংরেজিতে পৌঁছে যাবার বিজ্ঞানসম্মত পদ্ধতি হল এফএম মেথড। বিশ্লেষণ ও মন্তব্য 22। আর তাতেই বোঝা যায় এফএম মেথড হল বাঙালিদের জন্য একমাত্র সঠিক, সহজ, সরল, জটিলতামুক্ত, বিজ্ঞানমনস্ক এবং আধুনিকতম পদ্ধতি। এফএম মেথডের মাধ্যমে অতি সহজে ইংরেজি শেখার গন্তব্যে পৌঁছানো সম্ভব, যা অন্য কোনো পদ্ধতিতে কিছুতে চিন্তাই করা যায় না। এবার একটি ধাঁধা নিয়ে আলোচনা করা যাক। ধাঁধাটি হল, আপনি কি ক্ষুধার্ত? এর দুটি ইংরেজি সেন্টেন্স লেখা হলো। একটি হল আর ইউ হাংরি, আরেকটি হল ডু ইউ হাংরি। বলতে হবে একটি কারেক্ট হলে কেন অন্যটি ভুল, গ্রামারের সাহায্যে এটা ব্যাখ্যা করতে হবে। দুটি বাক্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দেখতে পাই? দুটি বাক্যই টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভুক্ত, কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ভুক্ত, এবং কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে দুটি বাক্যই সিম্পল সেন্টেন্সের অন্তর্গত। তাছাড়া এই দুটি বাক্যে আরো যে সমস্ত সাদৃশ্য রয়েছে তা হল, দুটি বাক্যেরই শেষের শব্দটি হল হাংরি, দুটি বাক্যেরই মাঝখানে শব্দটি হল ইউ। আর পার্থক্য যেটুকু রয়েছে সেটি হচ্ছে প্রথম বাক্যের শুরুতে আছে আর দ্বিতীয় বাক্যের শুরুতে আছে ডু। গ্রামারের মাধ্যমে কি আমরা খুব সহজে কি বিশ্লেষণ করতে পারবো যে একটি কারেক্ট হলে কেন অন্যটি ভুল হবে, নাকি এফএম মেথডে এর পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়? আমরা একটু পরে তা নিয়ে বিশ্লেষণ করব। এবার আমরা জানব এফএম মেথডের কোন লেসন কখন প্রয়োগ করতে হবে। বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হলে এফএম মেথডের লেসন 2 প্রয়োগ করে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে এফএম মেথডের লেসন 3 প্রয়োগ করে ওই বাক্যের ইংরেজি করতে হয়। আর বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকলে এফএম মেথডের লেসন 4 প্রয়োগ করে সেই বাক্যের ইংরেজি করতে হয়। এবার কতগুলো উদাহরণ দেওয়া যাক। প্রথম বাক্যটি হল, প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে টেন্স গ্রামার স্ট্রাকচারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এই বাক্যের শেষের শব্দটি হল হয় এবং তার আগের শব্দটি হল গুরুত্ব দেয়া, এটি ভার্ব। কাজে এই বাক্যটিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বলবো এটি হচ্ছে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাংলা বাক্য। কাজে এই বাক্য এফএম মেথডের লেসন 4 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। এর পরের বাক্যটি হল, ফলে ছাত্রছাত্রীরা তা মুখস্থ করতে অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করে। এই বাক্যের শেষ শব্দটি হল ব্যয় করে, এটি ভার্ব। কাজে এই বাক্যকে আমরা বলবো শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য। কাজে এই বাক্য এফএম মেথডের লেসন 3 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। এর পরের উদাহরণটি হল, তথাপি অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষে ইংরেজিতে দক্ষতা লাভ করা কঠিন।
এই কঠিন শব্দটি হলো নন ভার্ব। কাজে এই বাক্যকে আমরা বলবো শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য। শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাংলা বাক্যকে ইংলিশ করতে হলে এফএম মেথডের লেসন 2 ব্যবহার করতে হয়। এর পরের বাক্যটি হল শিক্ষার্থীদের এই ধরনের ব্যর্থতার জন্য মূলত প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি দায়ী। এই দায়ী শব্দটিও নন ভার্ব। এই বাক্যটি যেহেতু শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য, কাজে এই বাক্য ইংরেজি করতেও এফএম মেথড লেসন 2 ব্যবহার করতে হবে। সবশেষে আরেকটি বাক্য হল তাই এই পদ্ধতির প্রতিবাদ করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করেছি। এই বাক্যের শেষ শব্দটি হল পরিত্যাগ করেছি, এটি ভার্ব। কাজে এই বাক্যকে বলবো আমরা শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্য। আর শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্যকে ইংরেজি করতে হলে এফএম মেথডের লেসন 3 প্রয়োগ করতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের উদ্দেশ্যে 10টি বাক্য লিখব। এই বাক্যগুলো আপনাদের 5 মিনিট সময়ের মধ্যে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। প্রথম বাক্যটি হল আপনি কখন ঘুম থেকে ওঠেন। দ্বিতীয় বাক্যটি হল প্রতিটি দিনের আপনার প্রথম কাজ কি। 3 নম্বরে আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়। 4 নাম্বার কখন আপনাকে ঘুম থেকে জাগানো হয়। 5 নাম্বার কে আপনাকে ঘুম থেকে জাগায়। 6 নাম্বার আপনি কিভাবে দাঁত মাজেন। 7 নাম্বার কোন টুথপেস্ট আপনার প্রিয়। 8 নাম্বার আপনার সকালে নাস্তা কয়টার মধ্যে শেষ করা হয়। 9 নাম্বার নাস্তার কত ঘন্টা পর আপনি বাহিরে যান। 10 নাম্বার আপনাকে কি ধরনের বন্ধুদের সাথে মিশতে দেওয়া হয়। আপনারা এই 10টি বাক্য অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেশন করে নেবেন। আপনাদেরকে যে 10টি বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য দিয়েছিলাম, সেগুলো যারা ট্রান্সলেশন করেছেন তারা আসলে কি করেছেন। তারা সারা জীবন টেন্স গ্রামার স্ট্রাকচার শিখে যে জ্ঞান অর্জন করেছেন এবং যত ইংরেজি শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখেছেন তাতে যে জ্ঞান লাভ করেছেন সেই সমস্ত জ্ঞান প্রয়োগ করে ওই বাক্যগুলোকে ইংরেজি করার চেষ্টা করেছেন। এবার আমি এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে সেগুলোকে আপনাদের ইংরেজি করে দেবার চেষ্টা করব, আর তাতে আপনারা মিলিয়ে নেবেন যে কার কয়টি বাক্য কারেক্ট হয়েছে। প্রথম প্রশ্নটি ছিল আপনি কখন ঘুম থেকে ওঠেন। এই বাংলা বাক্যটিকে এফএম মেথডের ফর্মুলা WH do I do এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। কেন WH do I do ফর্মুলা ব্যবহার করতে হবে এই বাক্যের ক্ষেত্রে তা আমরা এবার দেখব। আপনি কখন ঘুম থেকে ওঠেন, এই বাক্যের শেষ শব্দটি হলো উঠেন, এটি ভার্ব। কাজেই বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে এফএম মেথডের যে লেসনের মাধ্যমে ইংরেজি করতে হবে সেই লেসনের নাম হচ্ছে লেসন 3A। এই লেসন 3 এর এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা দেখব কোন ফর্মুলাটি ব্যবহার করতে হবে এই বাক্যের ক্ষেত্রে। এই বাক্যে কখন হলো একটি WH ওয়ার্ড, কাজেই এই WH do I do ফর্মুলার মাধ্যমে এই বাক্য ইংরেজি করতে হবে। তাহলে আমরা কি পেলাম, আমাদের ফর্মুলাটি হলো WH do I do। এই বাক্যটি ইংরেজি করব আমরা এখন। বাক্যটি হলো আপনি কখন ঘুম থেকে ওঠেন। এই বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দগুলো আমরা এবার জেনে নিই। আপনি ইংরেজি হলো ইউ, কখন ইংরেজি হলো ওয়েন, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর ওঠেন ইংরেজি হলো ওয়েক আপ। আমরা গেট আপও বলতে পারতাম, আমরা রাইজও বলতে পারতাম। এনিওয়ে আমরা ওয়েক আপ শব্দটি এখানে ব্যবহার করলাম। এবার দেখি এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে যদি আমরা ইংরেজি সাজাই তাহলে কোন শব্দটিকে কোথায় বসাতে হবে। ফর্মুলার প্রথম শব্দটি হলো WH, কাজে এই WH এর জায়গায় বসাতে হবে ওয়েন, তারপরে বসাতে হবে ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে যার সম্বন্ধে বলা হলো সেটা হলো আপনি, কাজে আই এর জায়গায় বসাতে হবে ইউ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভাব, সেটা হলো ওয়েক আপ। ডু এর জায়গায় বসলো ওয়েক আপ, বাকি থাকলো ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ। এটি আবার এফএম মেথডের ফর্মুলা 1L যখন আমরা শিখবো তখন সেটা বুঝতে পারবো। এনিওয়ে আপনি কখন ঘুম থেকে ওঠেন এই বাক্য ইংরেজি করলে WH do I do ফর্মুলার মাধ্যমে দাঁড়ালো when do you wake up from sleep। এটি হলো প্রশ্ন। এবার যদি আনসার দিতে চাই তাহলে I do ফর্মুলার মাধ্যমে সে বাক্যের আনসার দিতে পারবো। উত্তরে যদি আমি বলি আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তাহলে বাক্যের শেষের শব্দটা হলো উঠি, এটা ইংরেজি হবে I wake up। ঘুম থেকে ফ্রম স্লিপ সকাল 5টায় at 5 AM। When do you wake up from sleep এই প্রশ্নের আনসার দাঁড়ালো
I wake up from sleep at 5 a.m. এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রতিটি দিনের আপনার প্রথম কাজ কি? এই বাক্যটি এফএম মেথডের WHMI- এই ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। কেন WHMI- ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা এবার আমরা দেখে নেই। এই বাক্যের শেষের শব্দটি হলো কি? কি শব্দটি হলো নন ভার্ব। যে সমস্ত বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকে সেই বাক্যগুলোকে ইংরেজি করতে হলে এফএম মেথডের লেসন 2 এ ব্যবহার করতে হয়। এই লেসন 2 এর কোন ফর্মুলাটি এবার নিতে হবে? যেহেতু কি হচ্ছে একটি WH ওয়ার্ড, কাজে এই বাক্য ইংরেজি করতে হলো WHMI- ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটি হলো WHMI-। আর বাক্যটি ছিল, প্রতিটি দিনের আপনার প্রথম কাজ কি? এবার আমরা এই বাক্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে সেটা দেখে নেই। প্রতিটি দিনের ইংরেজি হলো অব এভরিডে, আপনার ইংরেজি হলো ইয়োর, প্রথম কাজ ইংরেজি হলো ফার্স্ট টাস্ক, আর কি ইংরেজি হলো হোয়াট। WHMI- ফর্মুলা অনুযায়ী প্রতিটি শব্দকে সাজালে ইংরেজি বাক্যটা কেমন দাঁড়ায় সেটা আমরা দেখে নিই। প্রথমে WH এর জায়গায় বসাতে হবে। WH এর জায়গায় কি বসাবো আমরা? হোয়াট। আমরা জানি এই এফএম মেথডের ফর্মুলার আই এর জায়গায় বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই বসাতে হয়। এই বাক্যে যার সম্বন্ধে বলা হলো সেটা হলো আপনার প্রথম কাজ সম্বন্ধে বলা হয়েছে। কি সম্বন্ধে বলা হলো? আপনার সম্বন্ধে বলা হয়নি, প্রথম কাজ সম্বন্ধেও বলা হয়নি, বরং আপনার প্রথম কাজ সম্বন্ধে বলা হয়েছে। কাজেই আই এর জায়গায় বসাতে হবে ইয়োর ফার্স্ট টাস্ক। মনে রাখতে হবে আই এর সাথে শুধু এম বসে, কিন্তু আই এর জায়গাটায় যদি ইয়োর ফার্স্ট টাস্ক হয়ে যায় তাহলে এমটা পরিবর্তিত হয়ে যাবে ইজ। তাহলে এরপরে আমরা আই এর জায়গায় পেলাম ইয়োর ফার্স্ট টাস্ক। বাকি থাকলো প্রতিটি দিনের ইংরেজি হলো অফ এভরিডে। তাহলে পুরো ইংলিশ সেন্টেন্সটি দাঁড়ালো হোয়াট ইজ ইয়োর ফার্স্ট টাস্ক অফ এভরিডে। এটা আনসার দিতে হলে IM- ফর্মুলার মাধ্যমে দিতে হবে। আমরা জেনেছি আই এর জায়গায় হলো ইয়োর ফার্স্ট টাস্ক ছিল, কাজে এখানে হয়ে যাবে মাই ফার্স্ট টাস্ক অফ এভরিডে ইজ, এমটা হয়ে যাবে ইজ। এরপরে হবে সে ফর এক্সাম্পল দাঁত মাজা, টু ব্রাশ মাই টিথ। এইভাবে আমরা আনসার দিতে পারি। এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। 3 নম্বর বাক্যটি হলো, আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়? এই বাক্য ইংরেজি করতে হলে এফএম মেথডের ফর্মুলায় ইজ ইট ডান ব্যবহার করতে হবে। কেন ইজ ইট ডান ব্যবহার করতে হবে চলুন সেটা দেখে নেই। আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়, এই বাক্যের শেষের শব্দটি হলো হয় এবং তার আগের শব্দটি হলো জাগানো, এটি একটি ভার্ব। তাহলে এই বাক্যকে আমরা কি বলবো? এই বাক্যটি হচ্ছে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাংলা বাক্য। এরকম বাক্যটি ইংরেজি করতে হলে এফএম মেথডের লেসন 4 ব্যবহার করতে হবে। এই বাক্যটি যেহেতু হাবোধক প্রশ্ন, কাজেই ইজ ইট ডান এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলাটি হলো ইজ ইট ডান, আর বাংলা বাক্যটি হলো আমাদের আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়। এবার দেখা যাক এই বাক্যের ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে। আপনাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর জাগানো হয় ইংরেজি হচ্ছে অ্যাওয়েকেন। তার মানে ডান ফর্মটা হচ্ছে অ্যাওয়েক হচ্ছে জাগানো, আর অ্যাওয়েক অ্যাওক অ্যাওকেন। এবার আমরা দেখে নিই ফর্মুলার কোন অংশে কি বসাতে হয়। আমরা জানি বাক্যে যার সম্বন্ধে বলা হয় ফর্মুলাগুলোর আই আই এবং ইটের জায়গায় সেটাকে বসাতে হবে। এই বাক্যে ইটের জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে। এই বাক্যে আপনাকে সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ ইটের জায়গায় বসাতে হবে ইউ। কাজেই ইউ এর সাথে কখনো ইজ হয় না, ইউ এর সাথে হয় আর। তাহলে ইজের জায়গাটা দখল করবে আর, আর ইটের জায়গায় বসাতে হবে ইউ। তারপরে এই ডানের জায়গায় বসাতে হবে ভার্বটির ডান ফর্ম। তার মানে ডান ফর্ম হচ্ছে অ্যাওয়েক অ্যাওক অ্যাওকেন। আর বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে ইজ ইট ডান ফর্মুলার মাধ্যমে যে বাক্যটি দাঁড়ালো আমাদের সেটা হলো আর ইউ অ্যাওয়েকেন ফ্রম স্লিপ। এটার আনসার দিতে গেলে এই ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে বলতে হবে। এটার আনসার দিতে গিয়ে যদি আমি বলি হ্যাঁ আমাকে সকাল 5টায় ঘুম থেকে জাগানো হয়, তাহলে এর আগে হবে ইয়েস, আই এর জায়গায় হবে আই, তাহলে ইজটা হয়ে যাবে এম, এখানে হবে অ্যাওয়েকেন। ইয়েস আই এম অ্যাওয়েকেন ফ্রম স্লিপ at 5 AM। এভাবে আমরা আনসার দিতে পারি। এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। পরবর্তী বাক্যটি হলো
কখন আপনাকে ঘুম থেকে জাগানো হয়, এই বাক্যের শেষের শব্দটি হলো হয়, এর আগের শব্দটি হলো জাগানো, অর্থাৎ এই বাক্যটি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। এই বাক্যটি ইংরেজি করতে হলে এফএম মেথডের ফর্মুলা WH ইজ ইট ডান ব্যবহার করতে হবে। কেন WH ইজ ইট ডান ব্যবহার করতে হবে? বাক্যটি ছিল আমাদের কখন আপনাকে ঘুম থেকে জাগানো হয়। এবার এই বাক্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে সেটা আমরা দেখে নিই। কখন ইংরেজি হলো ওয়েন, আপনাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর জাগানো হয় ইংরেজি হলো অ্যাওয়েকেন। তাহলে প্রথমে আমরা কি বসাবো? WH। দেখি WH এর জায়গায় কি হবে? WH এর জায়গায় বসাবো আমরা কখন, ইংরেজি হলো ওয়েন। তারপর ইজটা পরিবর্তিত হবে ইটের জায়গায় কি বসাচ্ছি সেটার উপরে। ইটের জায়গায় যেহেতু ইউ বসাচ্ছি আমরা বসাবো, সেই জন্য ইজটা হয়ে যাবে আর, কারণ ইউ এর সাথে কখনোই ইজ হয় না, হয় আর। এবার ইটের জায়গায় কি বসাবো? যার সম্বন্ধে বলা হয় সেটা হলো আপনাকে, ইংরেজি হলো ইউ। ইটের জায়গায় বসলো ইউ। এরপরে ডানের জায়গায় কি বসবে? ডানের জায়গায় বসবে অ্যাওয়েকেন। এরপরে বাকি অংশটুকু হলো ফ্রম স্লিপ। তাহলে WH ইজ ইট ডান এই ফর্মুলার মাধ্যমে যে সেন্টেন্সটি দাঁড়ালো তা হলো when are you awaken from sleep। এই প্রশ্নের আনসার দিতে গেলে আমরা বলবো এই ফর্মুলার মাধ্যমে I am awaken from sleep at 5 AM। একটি ধাঁধা দেওয়া হয়েছিল, ধাঁধাটি ছিল আপনি কি ক্ষুধার্ত। এই বাক্যটির দুটি ইংরেজি করা ছিল। বলা হয়েছিল টেন্স গ্রামার স্ট্রাকচারের মাধ্যমে প্রমাণ করতে হবে একটি কারেক্ট হলে কেন অন্যটি কারেক্ট হবে না। এবার আমরা এফএম মেথডের মাধ্যমে যদি বাক্যটিকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষ শব্দটি হচ্ছে ক্ষুধার্ত, এটি নন ভার্ব। যেহেতু নন ভার্ব কাজে এটি এফএম মেথডের লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হবে, এবং যেহেতু বাক্যটি একটি হা বোধক প্রশ্ন কাজে এই ফর্মুলা হবে এম আই ড্যাশ। এই এম আই ড্যাশ ফর্মুলার মাধ্যমে এই বাক্য ইংরেজি করতে হলে এই ক্ষুধার্ত এই নন ভার্বটিকে এই জায়গায় বসাতে হবে হাংরি, আর আই এর জায়গায় বসাতে হবে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে সেগুলো আপনি, আই এর জায়গায় হবে ইউ। আই এর জায়গায় ইউ হওয়ার কারণে এম এর জায়গায় হয়ে যাবে আর, কাজে বাক্যটি হবে আর ইউ হাংরি। কিছুতে এটি ডু ইউ হাংরি বলা যাবে না, কারণ এই জায়গায় নন ভার্ব বসাতে হবে না, বসাতে হবে ভার্ব। আর কোন ভার্ব? বাংলা বাক্যের শেষ ভার্বটিকে এখানে বসাতে হবে। যদি বাক্যটি হতো এরকম আপনি কি ক্ষুধা অনুভব করেন, তাহলে এই শেষের শব্দটি হলো অনুভব করেন, এটি ভার্ব হওয়ার কারণে এটি এফএম মেথডের লেসন 3 এর মাধ্যমে ইংরেজি করতে হবে, এবং যেহেতু এটি একটি হা বোধক প্রশ্ন কাজে ফর্মুলা হবে ডু আই ডু। এই ডু আই ডু ফর্মুলার এই ডু এর জায়গায় বসাতে হবে অনুভব করা, ইংরেজি হচ্ছে ফিল। আই এর জায়গায় বসাতে হবে যার কথা বলা হয়েছে সেটা আপনি, ইউ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে ডু। তাহলে ডু ইউ ফিল হাংরি হলো আপনি কি ক্ষুধা অনুভব করেন, আর আপনি কি ক্ষুধার্ত ইংরেজি হবে আর ইউ হাংরি। আমরা যদি এবার এফএম মেথড এবং টেন্স গ্রামারের মধ্যে তুলনা করি তাহলে দেখতে পাই টেন্স গ্রামারের পদ্ধতিটি হলো ইংরেজদের দ্বারা উদ্ভাবিত, আর এফএম মেথড হলো আমার দ্বারা অর্থাৎ একজন বাঙালির দ্বারা উদ্ভাবিত। টেন্স গ্রামারের পদ্ধতি ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত, আর এফএম মেথড বাঙালিদের জন্য উপযোগী করে উদ্ভাবিত। টেন্স গ্রামারের পদ্ধতি ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত, অন্যদিকে এফএম মেথড বাংলা ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত। প্রচলিত পদ্ধতিতে টেন্স গ্রামারের সাহায্যে ইংরেজি শেখানো হয়, আর এফএম মেথডে বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে ইংরেজি শেখানো হয়। টেন্স গ্রামারের পদ্ধতি আজ থেকে প্রায় 300 বছরের পুরানো পদ্ধতি, আজ তা ব্যাকডেটেড। অন্যদিকে এফএম মেথড হল 21শ শতাব্দীর পদ্ধতি, যা না জানা পর্যন্ত শিক্ষা জীবনটাই ভুলের মধ্যে থাকে নিমজ্জিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ যারা এই সেমিনারটি দেখলেন তাদের অনুভূতি এবং লাভ যে কতটুকু হয়েছে সেটি একবার বিশ্লেষণ করা যাক। আজকে আপনার নিজেকে আপনি আগের চেয়ে অনেক বেশি সচেতন মনে করেন? বিবেচনা আপনার। দেশের ইংরেজি শিক্ষাদান পদ্ধতি যে আজও প্রায় 300 বছর পিছনে সে ব্রিটিশ আমলে রয়ে গেছে তা কি বুঝতে পেরেছেন? 21শ শতাব্দীতে প্রায় 300 বছরের পুরাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি এফএম মেথডের প্রয়োজন আছে বলে কি মনে করেন? টেন্স গ্রামার নয়, বরং বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে। এই সত্যটি উপলব্ধি করার ফলে আপনি আজ জ্ঞানের এক নতুন জগতের সন্ধান লাভ করেছেন বলে কি মনে করেন? আপনার বিবেক, বিচারবোধ কোন পদ্ধতির পক্ষে অবস্থান নেবে?
ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের সিদ্ধান্ত নেবার পালা, এবার আপনাদের বিচার বিশ্লেষণ করার পালা। ইংরেজদের দ্বারা উদ্ভাবিত, ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত, ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ট্রান্সগ্রামারের পদ্ধতি কি বাঙালিদের জন্য অধিক কার্যকরী, নাকি আমার উদ্ভাবিত বাংলা বাক্যে শেষ শব্দটি ধরে ইংরেজি শেখাবার পদ্ধতিটি বাঙালিদের জন্য অতি সহজ এবং অধিক কার্যকরী? এতক্ষণ যে আলোচনা করলাম তা আমার 1986 সাল থেকে অদ্যাবধি যে গবেষণা করেছি তার মূল বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আমি বিভিন্ন কোর্সের মাধ্যমে এদেশের শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়ে থাকি। আজ আমি আপনাদের কাছে বিচারের ভার দিয়ে যেতে চাই, বলতে চাই এই দেশটাকে বোধ করি আর পিছন দিকে ঘুরিয়ে দেবার মধ্যে আমাদের কোনো সার্থকতা থাকতে পারে না। আমাদের চিন্তা চেতনায় স্বাধীন হতে হবে। স্বাধীনতার এত বছর পরেও যদি আজ আমরা চিন্তা চেতনায় ব্রিটিশ আমলেই রয়ে যাই, তাহলে বোধ করি এই দেশ পরিচালনার জন্য আমরা তেমন কোনো যোগ্যতারই অধিকারী হইনি। বিচারের ভার আপনাদের উপরে রইল। আল্লাহ হাফেজ। মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। Only thing that a person has to know is knowing their own mother tongue, and they can carry on with the conversation, they can interact, they can explain, they know what they want. Like this is something you did for this country, you did for the people of this country. Mr. Firoz Mukul, I salute you. Commendable, commendable. সারা দেশে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে হলে 1. দেশের সকল ইংরেজি শিক্ষককে ইংলিশ টিচিং মেথোডোলজি FM মেথডের উপর প্রশিক্ষণের ব্যবস্থা সরকারকেই করতে হবে। 2. এজন্য সরকারকে FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউটের সাথে MOU করতে হবে। সারা দেশে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে বেসরকারি উদ্যোগ হিসেবে ব্যক্তিগত পর্যায়ে নিজ নিজ এলাকায় যোগ্য প্রার্থীদের, বিশেষ করে বারবার BCS পরীক্ষা দেওয়ার পরও যারা ব্যর্থ হয়েছেন তারা এগিয়ে আসতে পারেন। 1. অপারেটিং ডিরেক্টরের পদ। 2. শিক্ষক প্রশিক্ষণ। 3. ফ্রাঞ্চাইজ সার্টিফিকেট। 4. রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 5. কর্পোরেট মোবাইল নম্বর। 6. ডিড অফ এগ্রিমেন্ট। 7. FM মেথডের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হবে। শিক্ষা বিপ্লব সফল করতে সারা দেশে ক্যাম্পাস লিজ দেওয়া হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস বাংলাদেশের রেজিস্ট্রেশন অফ সোসাইটিস দ্বারা নিবন্ধিত ফিরোজ মুকুল এডুকেশন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউটের CEO ও গবেষক লন্ডন, প্যারিস ও কলকাতা থেকে পুরস্কৃত অধ্যক্ষ FM স্যারের ইন্টালেকচুয়াল প্রপার্টি FM মেথড মেধাস্বত্ব আইন বা কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট রেজিস্ট্রেশন আইন দ্বারা রেজিস্ট্রিকৃত ও সংরক্ষিত। লিজ গ্রহণকারীর বৈধতার প্রমাণস্বরূপ তাকে 1. লিজ সার্টিফিকেট, 2. রেজিস্ট্রেশন নাম্বার, 3. কর্পোরেট মোবাইল নং প্রদান করা হবে। 4. www.fmmethod.com.bd ওয়েবসাইটে লিজ গ্রহণকারীর নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার থাকবে। 5. লিজ গ্রহণকারীকে তার ক্যাম্পাসের অপারেটিং ডিরেক্টরের পদ। 6. লিজ দলিল এবং 7. শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। উপযুক্ত অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া যদি কেউ অবৈধভাবে FM মেথড পরিচালনা করে থাকে তাহলে তাকে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন, অথবা fmmethod86@gmail.com এ সরাসরি FM স্যারকে অবহিত করুন। গুডউইল ধ্বংস করার কারণে তার বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করা হবে। মাতৃভাষাকে পাথেয় করে অন্য সকল ভাষা শিখিবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। জনশক্তি হবে আমাদের গণমুক্তির হাতিয়ার, প্রযুক্তি শিক্ষায় খুলে দেব আমরা নতুন চিন্তার দ্বার, স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে আমরা আলোর পথে চলবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই।
ইংলিশ টিচিং মেথোলজি এফএম মেথডের উপর একমাত্র গবেষক, উদ্ভাবক, আবিষ্কারক ও বিশেষজ্ঞ, লন্ডন, প্যারিস ও কলকাতা থেকে পুরস্কৃত ইংরেজি শিক্ষামূলক টিভি অনুষ্ঠানের সফল উপস্থাপক অধ্যক্ষ এফএম স্যারের সরাসরি ক্লাস অনলাইনে ঘরে বসে করতে গুগল প্লে স্টোর থেকে এফএম মেথড অ্যাপ ডাউনলোড করুন। ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করা আপনার পক্ষে সম্ভব। মাতৃভাষাকে পাথেয় করে অন্য সকল ভাষা শিখিবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে